হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। গরম তো পড়েছে, ভালো তো থাকতেই হবে, কিছু তো করারই নেই। আজকে যে ঘটনাটা বলবো, সত্যি বলার জন্য না মনটা যেন অস্থির হচ্ছে। আজকে যে ঘটনাটা শেয়ার করবো, ঘটনাটা এতটাই ভয়ঙ্কর। ও মাই গড! আজকের ঘটনাটা শুনলে এইটুকুনি বলতে পারি, রাতের ঘুম কিন্তু গেল। সিরিয়াস বলছি, সেই বুঝে ঘটনাটা শোনো। তাহলে চলো, বেশি সময় নষ্ট করবো না। সবাইকে প্রত্যেক দিনের মতো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবো। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভালো লাগলে ভালোবেসে তবেই করবে। জোর কারণ নেই যে করতেই হবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ঘটনাটা একটা পুরো গ্রাম্য পরিবেশের ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যে ভাই ঘটনাটা বলেছে, সে ভাইয়ের ৩৬টা বছর, জন্মানোর পর ৩৬টা বছর একটা প্রত্যন্ত গ্রামে কাটে। তারপর তার জীবনের একটা অন্য মন নেয়। সেই ঘটনাটা নয় থাক, যেই ঘটনাটার মধ্যে আজকে আমি ভয়ের গন্ধ পাচ্ছি, যেই ঘটনাটার মধ্যে আজকে ভয় পাওয়ানোর স্বাদ পাচ্ছি, আজকে সেই ঘটনাটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। ভাইয়ের নাম হচ্ছে পলাশ, পলাশ দাস। ভাই বলে, দিদি ভাই, আমার বাড়ি বনগাঁয়। ঘটনাটা ঘটেছিল আজ থেকে ধরে নাও ২০ বছর আগে মিনিমাম। ভাই তার ব্যক্তিগত জীবনে সে মামার বাড়িতে মানুষ, কারণ তার মা বাবার অবস্থা খুব খারাপ ছিল। তার মামার বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তার বাবা কোনো রকমে সংসারে টাকা পয়সা সেরকমভাবে জোগাড় দিতেন না। মা কোনো রকমে বাড়িতে হাতের এটা ওটা সেটা কাজ করে পেটটা চালাতেন, মায়ের একা। বাবা অর্ধেক দিন মদ্যপ অবস্থায় নেশা করে বাইরেই থাকতেন। ওনার একটা ঠেক ছিল, ওখানেই উনি থাকতেন শুয়ে। মানে বাড়ির দিকে সেরকম ওনার কোনো রকম দায়িত্ব ছিল না। তখন এই পলাশ ভাইয়ের মা বাচ্চা ছেলেটিকে তার ভাই মা বাবার কাছে পাঠিয়ে দেয়। সেই থেকে ৩৬টা বছর ওই একদিনের বাচ্চা যখন হয়, সেই দিনকে তার মা তার মামার বাড়িতে বাচ্চাটাকে দিয়ে যায়। সেই দিন থেকে ৩৬টা বছর সে কিন্তু তার মামার বাড়িতেই থাকে। মামার বাড়িতে থাকার সময় যখন সে গ্রামের একটা পাঠশালায় পড়াশোনা করছে, আস্তে আস্তে সে বড় হচ্ছে। তার মা কখনো কখনো যেত পলাশের সাথে দেখা করতে, কিন্তু পলাশ কোনো দিন তার বাবা মায়ের বাড়িতে আসতো না। কারণ তার যে মামা ছিলেন বা দাদু ছিলেন, তারা কখনোই পলাশকে তার মা বাবার কাছে পাঠাতেন না। কারণ পলাশের যেন কোনোভাবেই তার বাবার ওই খুব এফেক্টগুলো, মানে যে ব্যাড হ্যাবিটগুলো, সেগুলো যেন ছেলের মধ্যে না পড়ে। গ্রামে থাকলেও, গ্রামের পরিবেশে মানুষ হলেও, গ্রামে পাঠশালায় পড়লেও কমসে কম শিক্ষাটা খুব ভালো দিয়েছিলেন মায়ের বাড়ির থেকে, মানে দাদু, দিদা আর মামা। পলাশ ভাই বলেন, দিদি, আমি যখন ১৭-১৮ বছর বয়স, ওই সময় আমার একটা মানে বাচ্চা বয়স তো, তখন এখনকারের বাচ্চারা যেরকম মোবাইল নিয়ে সব সময় বসে থাকা, নানা রকম ভিডিও দেখা। এখনকারের ছেলেরা ১৭-১৮ বছরের কলকাতায় চলে যাচ্ছে, কলকাতার বাইরে চলে যাচ্ছে, কত রকম কিছু তারা জানে। আমাদের সময় ওগুলো স্বপ্ন ছিল, আমরা এগুলো ভাবতেও পারি না। আমার কাছে না ছিল মোবাইল ফোন, তখন কারোর কাছে মোবাইল ফোন নেই। ওই বাড়িতে হয়তো জমিদার টাইপের যারা, তাদের ল্যান্ড ফোনগুলো বাড়িতে থাকতো। এছাড়া আমাদের ফোন যে কোনো দিন এরকম মানুষের হাতে হাতে ফোন আসবে বা কিছু, এসব ধারণার বাইরে। এসব তো আমাদের ধারণা স্বপ্নের বাইরে, নাগালের বাইরে। তো সেখানে দাঁড়িয়ে পলাশের একটা ওই যখন ১৬-১৭ বছর বয়স, তখন ও ক্লাস 9 থেকে 10-এ ওঠে। ওই সময় পাড়ার ওদের গ্রামের কিছু ছেলের সাথে ওর ভালো বন্ধুত্ব হয়। সবাই একই স্কুলে পড়তো এরকমটা না, অন্য অন্য স্কুলেরও মানে ছেলে মেয়ে ছিল। তো ওরা ওই বিকেল হলে সব বড় বড় না গ্রামের বাড়িতে দেখবে বড় বড় উঠোন থাকতো।
উঠোনের মধ্যেই একধারে হয়তো ধান সেদ্ধ হচ্ছে চালের জন্য, কোনো জায়গায় হয়তো গরুকে ভুসি কেটে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় হয়তো বাচ্চারা একটা ধারে বসে খেলা করছে। তো এই রকমই বড় বড় উঠোন ছিল যখন গ্রামের বাড়িগুলোয়, তখন ওরা সব ওই বন্ধুদের বাড়ির উঠোনে গিয়ে গিয়ে খেলা করতো, ওদের ওইটা ছিল খেলা। এবার ওরা হয়তো কোনোদিন একটা বন্ধুর বাড়ি গেছে, আবার কোনোদিন সেই বন্ধুটা হয়তো পলাশের দাদু দিদার কাছে ওদের বাড়িতে এসে এরকমভাবে ওরা খেলা করতো। তো একদিন পলাশের দাদু ওই সন্ধ্যাবেলা ওরা যখন খেলা করছে, তখন ওই হালকা হালকা সন্ধে হচ্ছে, তো তখন পলাশের দাদু বলছে যে জানিস, তোদেরকে একটা গল্প বলি, শোন। সবাই বলছে হ্যাঁ। আর আমার বিশেষত আমার যখন ঠাকুরদা আসতেন, যখন ঠাকুরদা বাঁচা ছিলেন, বা আমার ঠাম্মা যখন আসতেন, ওনারা যখন জীবিত ছিলেন, তখন আসলেই আমি বলতাম, ঠাকুরদা তুমি একটা গল্প বলো না, ঠাম্মা তুমি একটা গল্প বলো না। সে রাজার গল্প হোক, রাজকুমারী হোক, পক্ষীরাজ ঘোড়ারই হোক, অথবা ভূত প্রেত, ভূত প্রেতের ঘটনা বা গল্প যদি বলতো, মানে সেই দিন মনে হচ্ছে আমার দুটো ডানা বেরোতো, আমি হাওয়ায় উঠতাম ছোটবেলা থেকেই। তো আমার ঠাকুরদা, যেহেতু উনি তোমাদের আগেই অনেক কিছু ঘটনা বলেছি, আমার ঠাকুরদা কি করতেন, ঠাকুরদা বাইরে বাইরে যেতেন, জঙ্গলে জঙ্গলে থাকতেন উনি, মানে সবই জানো তোমরা। তো সেখানে ঠাকুরদার অনেক মানে সত্যি ঘটনা ঠাকুরদা কিন্তু আমাদেরকে বলতেন। অনেক সময় বানিয়ে গল্প বলতেন, বড় বড় পাখির গল্প, বড় বড় পক্ষীরাজ ঘোড়ার গল্প, এত বড় গল্প বলতেন যেটা একটা মাসে শেষ হতো না। হয়তো দুদিন থাকলেন, বলে গেলেন, আবার আমাদের বলতো খাতায় লিখে রাখো তোমরা দিদি ভাই, এসে আবার আমি বলবো। হয়তো লিখে রেখেছি, আবার 2 সপ্তাহ পর হয়তো ঠাকুরদা আসতেন, তখন বলতাম যে ঠাকুরদা ঘটনা বলতে হবে কিন্তু। ঠাকুরদা বলতো কতটা বলে গেছি, আমাকে বলো। আমি খাতা বের করে একদম পেজের খাতার লাস্ট পেজে লিখে রাখতাম ছোট ছোট করে, তখন আমরা পেন্সিল দিয়ে লিখতাম, পেন ছিল না। তো ওই সময় আমার ঠাকুরদা আবার ওইখান থেকে শুরু করতো, আবার হয়তো ঘটনা বলতে বলতে 2 দিন থাকতো, যতটা বললো তারপরে আবার হয়তো এসে বলতো, এরমভাবে আমাদের ঘটনা। আর কবে ঠাকুরদা আসবে তার অপেক্ষায় থাকতাম। ওই সময় তো সত্যি কথা বলতে ফোন টোন আমাদের কাছে ছিল না। আমি তোমাদের ঘটনা বলছি, তখন 1989 90 এরকম সময়ের কথা বলছি আমি তোমাদের। তো আমার যে ভাই পলাশ ঘটনাটা পাঠায়, বলে আমার দাদু তখন আমার বন্ধুদের সবাইকে বলল যে আজকে একটা হেভি ঘটনা বলবো, শুনবি? তো ঘটনা গল্প মানে মানে সে তো মানে বলার মতো না। আশা করি আমার মতো সবারই এরকম হতো ছোটবেলায়, এখনও আমাদের সেই নেশাটা আছে। তবেই আমরা ভূতের ঘটনাগুলো শোনাই, তোমরা এত ইন্টারেস্ট নিয়ে শোনো, কারণ আমরা যতই বড় হই আমাদের মনটা বাচ্চাদের মতো রয়ে গেছে। তো তখন আমার ঠাকুরদা পলাশ ভাই বলছে যে সবাইকে নিয়ে ওখানে বসে আসন পেতে দেওয়া হয় বড় উঠোনে। আমার দিদিমা মুড়ি মাখে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, মটরশুঁটি দিয়ে, আর গরম গরম সবাইকে চা, আর সবাইকে ওই শাল পাতা দিয়ে, শাল পাতা গাছ ছিল, শাল গাছ, ওই পাতা দিয়ে বড় বড় মুড়িয়ে ঠোঙা মতো করতো, ওর মধ্যে ভর্তি করে করে সবাইকে হাতে হাতে মুড়ি দিয়ে বলছে তোরা খা। আর ঠাকুরদাকে একটা বড় ডেচকির মধ্যে মুড়ি দিত। সন্ধেবেলা ঠাকুরদা বলছে যে আমি এই গ্রামে যখন আসি, মানে আমার ঠাকুরদা যখন আসে তখন তো মানে 1959, 1958 ওই সময়, মানে এই মানে ভাইয়ের দাদুর কথা বলছি, ঠাকুরদা না, সরি দাদুর কথা বলছি। হ্যাঁ, তখন বলছে ওই সময় পুরো এই আমাদের যে এরিয়াটা, এখানে হয়তো গুনে গুনে 2-3টে বাড়ি, তাও হয়তো একটা এই মূল্যকে, একটা সেই মূল্যকে, একটা ওই মূল্যকে, মানে এরকম অবস্থা। আর লাইটের তো ব্যবস্থা নেই, কোনো লাইটের ব্যবস্থা আগেও ছিল না। আর যখনকারের ঘটনা বলছি তখনও কিন্তু ওখানে লাইটের ব্যবস্থা ছিল না। বলছে অনেক সময় এরকম হতো রাতের বেলা, হয়তো তখন তো সবার বাড়ি বাড়ি না শৌচালয় ছিল না, বলছে সবাইকে মাঠে মাঠে ঘাটে যেতে হতো। রাত বিগতে হয়তো হঠাৎ করে কারোর মাঠে যেতে হলো, বলছে হয়তো হ্যারিকিন বা হ্যাচাক লাইটের ব্যবস্থা ছিল,
হ্যাচাক লাইট নিয়ে হয়তো রাতের বেলা উঠে ঘুম চোখে চোখ ডলতে ডলতে আকাশের তলা দিয়ে হেঁটে, মানে ওই মাটির কাঁচা পাকা রাস্তা, কোনো সময় হয়তো বর্ষাকাল, কোনো সময় হয়তো গরম, কোনো সময় শীত, তো ওরকম হ্যাচাক লাইট নিয়ে হয়তো যাচ্ছে সে মাঠে। দেখলো হয়তো মাঠে গিয়ে বসেছে, লাইটটা হালকা করে কমিয়ে দিয়ে দূরে লাইটটা রেখে একটু দূরে হয়তো মাঠে বসেছে। দেখছে এক প্রান্ত থেকে মাঠের অনেকগুলো দলবদ্ধ হয়ে মহিলা পুরুষ রাতের বেলা আসছে। সবাই সবার মধ্যে মানে কথা বলতে বলতে আসছে। কি কথা বলছে বোঝা যাচ্ছে না, কথা বলতে বলতে আসছে। মানুষগুলো কোনো সাধারণ মানুষের তুলনায় অনেক লম্বা লম্বা, অনেক বড় বড় উচ্চতায় তারা। আর সবাই ছেলে মেয়ে যারা রয়েছে ওখানে সবাই মোটামুটি একই সাদা রঙের বস্ত্র সবাই ধারণ করে আছে, সবাই একরকমই হেঁটে আসছে। তো আমার দাদু এরকম দেখতো যখনই, তখন দাদু না উঠে গিয়ে ওই হেরোকিনটা একদম কমিয়ে দিত। মানে তখন ওই সময় যদি মাঠের কাজ শেষ হয়ে যেত, বাড়ি যেত না যতক্ষণ না ওরা ওখান থেকে চলে যাবে। ঠাকুরদা বলতো যখন ওরা ঠাকুরদা বলছি, পলাশ ভাই বলছে, আমার দাদু বলতো যখন ওরা মাঠের ওইখান থেকে হেঁটে যেত, তখন আমি ওই কলা গাছ, হয়তো কোনো ঝোপঝাড় জংলা গাছ হয়ে গেলে ওখানে লুকিয়ে থাকতাম, বেরোতাম না। শুধু আমি বলে না, এরকম তখন ওই সময় লোকজন তো কম ছিল, ওই সময় ওরকম রাতে অনেকেই দেখতো রাতের বেলা মাঠে আসলে লুকিয়ে যেত। ওরা যখন যেত বলছে ওরা না গায়ে এমন সুগন্ধি ব্যবহার করতো, আকাশে বাতাসে পুরো ওই মাঠ ঘাট নদী জঙ্গল একটা সুন্দর সুবাস। মানে তারা যতক্ষণ ওখান থেকে যাচ্ছে আসছে বোঝা যেত যে তারা আসছে, কাছে আসছে, মানে সুবাসটা যেন ছড়াতো। এবার তারা সাদা পোশাক পরতো, কিন্তু তাদের হাতে না কোনো হ্যাচাক লাইট, না কোনো হেরোকিন, না কোনো অন্য লাইটের ব্যবস্থা, বৈদ্যুতিক কিছুই ছিল না। কিন্তু তারা যখন দলবদ্ধভাবে যেত, একটা আলোর সৃষ্টি, মনে হতো যেন ঈশ্বর উপর থেকে একটা আলো ওদের শরীরের উপর যেন ফেলেছে, একটা সাদা আলোর আভা ওদের সাথে সাথে যেত। মনে হচ্ছে একটা আলো যেন উপরের সৃষ্টিকর্তা ওদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সেই অন্ধকারের মাঠের মধ্যে দিয়ে। তো এইগুলো অনেকবার দেখে। আর সব থেকে বড় কথা, মানে আমার দাদু আমাকে দেখিয়েওছিলেন, আমাকে বলে না, আমার যতক্ষণ বন্ধু বান্ধব ছিল ওদেরও দেখিয়েছিলেন। আবার তাদের মানে তার বন্ধুরা বলতো তাদের দাদু দিদিমার কাছেও এরকম আছে। সেটা হচ্ছে যখন তারা ওরকম রাতের বেলা বেরোতো, সবাই কথা বলতে বলতে গান করতে করতে তাদের কোনো একটা ভাষা যেটা মনে হয় পৃথিবীর বাইরের কোনো মানুষ, যখন তারা যেত তখন তারা কিছু কয়েন টাইপের জিনিস ফেলতে ফেলতে যেত, ফেলতে ফেলতে ওই কয়েনটা সকাল যদি সূর্যের আলো উঠে যায় তাহলে পরে ওটা মাটির মধ্যে মিশে যেত, ওটা কেউ পেতো না। যদি ধরো কোনো সৌভাগ্যবতী অথবা কোনো সৌভাগ্যবান, হয়তো যেরকম পলাশ ভাইয়ের দাদু অনেকবার ওনার ওরকম রাতের বেলা রাতে মাঠে যাওয়া, রাতের বেলা ওরকম মানে জিনিস পাওয়া, যখন সবাই চলে যেত হয়তো ওই হেরোকিন বা হ্যাচাক লাইটটা জোরে করে নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটছে, হঠাৎ দেখে যে মাঠের মধ্যে চকচক চকচক করছে, কিছু যেন একটা পয়সার মতো পড়ে আছে। তো সেইটা সাথে সাথে তুলে নিয়ে বাড়ি চলে যেত। যখন বাড়িতে যেত তারা জানতো না অ্যাকচুয়ালি ওটা কি, ওটা থাকতো সিলমোহর, যেটা হচ্ছে সোনার। এই মানে 2-3টে এই ভাইয়ের দাদুর কাছে ছিল, এরকম অনেকের কাছেই ছিল ওই সময়। এগুলো অ্যাকচুয়ালি বিষয় কি সরকার নিয়ে নেবে, বা এখন তো সব কিছু মানে কি বলে হরপ করে নেয়, কোনো হয়তো তোমার জায়গা দিয়ে কোনো কিছু পেলেও সেটা সরকারের অধীনে চলে গেল। কিন্তু আগে তো অত কিছু এসব ছিল না, তারা ওইসব সরকার টরকার বুঝতো না, থানা পুলিশের ওইসব পুলিশ স্টেশনও কম ছিল, লোকই ছিল না, তো এইসবের কী দাঙ্গার দরকার আছে। তো তারা না ওগুলো রেখে দিত। যখন তারা একটা সময় গিয়ে বুঝলো যে এগুলো অ্যাকচুয়ালি খুবই মূল্যবান কোনো পয়সা,
যখন বুঝলো যে কোনো সোনা হতে পারে, রূপো হতে পারে বা অন্য কোনো মূল্যবান ধাতব হতে পারে, তখন তারা নিয়ে গিয়ে ওগুলো বিক্রি করে দেয়। এবার যেহেতুনিক লোক সংখ্যাও কম, বেশিরভাগ অশিক্ষিত, তখন যাদের মোটামুটি সোনার দোকান ছিল, স্বর্ণকার, তারা কি করতো, 500 টাকা এনে 500 টাকা, 500 টাকা তখন অনেক দাম, 1000 টাকার অনেক দাম, এনে এখন যেটা বিক্রি করতে গেলে 2-3 লাখ টাকা পাবে, তখন হয়তো 50 টাকা, ওই 500 টাকা হয়তো 1000 টাকায় দিল, আর তখন ওই 1000 টাকা মানে সে রাজা নিয়ে চলে আসলো। তো ভাই আমাদেরকে ঘটনাটা বলে। এইবার ভাইয়ের জীবনে একটা ঘটনা আমি বলি, এটা ভাইয়ের দাদুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ভাই বলে, দিদি আমি ওই দাদুর গল্প টল্প শুনতাম। একদিন দাদুকে আমাদের যে পড়তে যাই স্কুলে, আমাদের কোনো কোচিং টোচিং ছিল না, আমাদের ওই যে স্কুলে পড়তাম মানে পাঠশালা, ওই পাঠশালাতেই আমাদের পড়ানোও হতো, পাঠশালাতেই পরীক্ষার অত চল ছিল না। ওই মুখে মুখে ধরতো, হয়তো লিখতে দিল কিছু, হয়তো বোর্ডে লিখে দিল আম গাছের তলায় একটা পাঠশালা বসেছে। বৃষ্টি বর্ষার দিনে পাঠশালা বন্ধ, ভালো দিনে হতো, বেশি ঠান্ডা পড়লে পাঠশালা বন্ধ। আমাদের পাঠশালা এরকম ছিল, গ্রামের পাঠশালা, বুঝতে পারছো। ভাই বলছে, দিদি আমার খুব ভালো করে মনে আছে, একদিন আমার দাদুকে বললাম যে দাদু, আমরা না সব বন্ধুরা মিলে, গ্রামের ছেলেপুলে সবাই দেখে, যারা বড় বড় দাদা কাকারা আছে সবাই মাছ ধরতে যায়। এবার বলছে যে দাদু আমরাও না মাছ ধরতে যাব। দাদু বলছে, দেখ মাছ ধরতে যাবি, সব সময় তো সাপ খোপের একটা ব্যাপার থাকে, রাতের যে কীট পতঙ্গ বেরোয়, তোরা কোথায় কি আছে না আছে কি করে বুঝবি, তোদেরকে যে ছাড়বো যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে পরে তোর মাকে কি বলবো, যতই হোক তোর বাবাকে কি বলবো। তো দাদু তখন বলছে, দেখ সবসময় মাছ ধরতে গেলে কি মাছ ওঠে না, যখন খুব বর্ষা হবে তখন জিওল মাছ তুই পাবি, মানে যেরকম কই মাছ, মাগুর মাছ, এগুলো বর্ষার জলে কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে থাকে। আর কই মাছ তো মাঠে ঘাটে গাছে ওঠে। বলছে ওই সময় যাবি, বৃষ্টি হলে আমার সাথে প্রথম প্রথম যাবে, আমি হাতে খড়ি দিয়ে দেবো, তারপর তোরা আস্তে আস্তে বড় হবি যখন মাছ টাছ ধরবি। এইবার পলাশ ভাই বলছে, আমরা 4-5টা বন্ধু, আমরা সবাই সেটা দাদুর সাথে সহমত পোষণ করি, ঠিক আছে। বলতে বলতেই বর্ষা আসে, মাস দেড়েক পর। তো একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে 1.5 মাসের মধ্যে কিন্তু আমরা কোনো মাছ টাছ ধরতে যাইনি, দাদুকে বলিনি, দাদুও বলিনি। এবার হঠাৎ 1.5 মাসের মধ্যে যে বর্ষা ঢোকে, আর ওই সময় বর্ষা প্রচুর হতো, মানে এখন বর্ষা কি হয়, প্রচুর বর্ষা হতো, গ্রাম্য পরিবেশ, জল কাদা, মাঠে ঘাটে কাদায় ভর্তি। তো পলাশ ভাই তার দাদুকে বলে যে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কালো মেঘলা করে আছে আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে। তো বলছে আমার বন্ধুদেরকে দাদু খবর দিই, তুমি তো বলেছিলে বর্ষার সময় কই মাছ, জিওল মাছ পাওয়া যায়, যেগুলো মাঠে ঘাটে ওঠে, জল দিয়ে ধরতে হবে না, তাহলে পারে আজকে যাব। তো দাদুও তখন বলছে ঠিক আছে, আমি তো ওকে নিয়ে যাব, আরও তোর বন্ধুরা গেলে ওদেরও বল, সব দলবদ্ধ হয়ে গেলে পারে অনেক মাছ পাবো, সবাই মিলে দেখতে পাবো, রাতের অন্ধকারে আমরা যাব। এবার 5টা বন্ধুকে জোগাড় করে, সবাই খুব খুশি, সবাই যাবে। তো সবারই মোটামুটি ওই 17-18 বছর বয়স। তাই এইবার বলছে সন্ধে যখন হয়, বৃষ্টি দুপুর থেকে চড়া হয়, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এত হয়েছে মাঠের মধ্যে 1 হাঁটু করে জল হয়ে গেছে। তো বলছে মাঠ তো পুরো ভেসে গেছে, মাঠ ভেসে গেলে গাছে উঠবে কই মাছ, আর মাঠের মধ্যেও থাকতে পারে, তোরা কিন্তু দেখবি। সবাই কি করেছে, 3জনে হ্যাচাক লাইট নিয়েছে, আর এইদিকে দাদু আর পলাশ ভাই, আর ওইদিকে 5জন, মানে টোটাল হচ্ছে 7জন মাছ ধরতে গেছে এক ঝাঁক, 3টে হ্যাচাক লাইট নিয়ে। এবার তারা প্রথমে বন জঙ্গল গাছপালা যেখানে আছে ওখানে হ্যাচাক লাইট দিয়ে আস্তে আস্তে, বলছে কথা বলবি না, সব আস্তে আস্তে কথা বলবি, মাছ শব্দ পেলে ঝুপ ছাপ আওয়াজ হলে মাছ কিন্তু পালিয়ে যাবে, পাবি না, কথা বলবি না। সবাই আস্তে আস্তে দাঁত চিপে চিপে ওখানে দেখ ওখানে দেখ এরম করে কথা বলছে, দিয়ে সব নিজেরা নিজেরা দেখতে দেখতে প্রথম একটা কই মাছ পায়। একদম মানে পুকুরটা
ভেসে গেছে আর এরকম ঢিপি হয়ে তোমার মাঠ নেমে গেছে। ওই ঢিপির ওপরে একটা কই মাছ পায়, বেশ বড় পাকা হলুদ কই। ও সেই কই মাছ পেয়ে সবাই তো নাচানাচি করছে। দাদু বলছে, এত যদি জলের মধ্যে ঝাঁপিস তাহলে পরে কিন্তু আর মাছ পাবো না। কারণ মানে যখনই মাছ বুঝে যাবে যে মানুষ এসছে, ওরা তো পায়ের আওয়াজ, গলার আওয়াজ এগুলো তো বোঝে, শব্দ হবে, যখন নরণচরণ হবে তখন কিন্তু আর মাছ পাবো না। তাই জন্য যা করবি চুপচাপে কর, আওয়াজ করিস না। ভালো কথা। তো এবার এরকম মাছ খুঁজছে আরও 3টে মাছ পায়, টোটাল 4টে মাছ ওরা পায়, কই মাছ, ছোট বড় মিলিয়ে। পাকা মাছও পাইছে, একটা বাচ্চা পেয়েছে। তো তখন দাদু বলছে, এখানটা তো পুরো মাঠ ভরে গেছে, মাঠটা পুরো ভরে গেছে, মাঠের মধ্যে জল 1 হাঁটু। ওখানে তো যেখানে নড়ছে, ডুবডুবি হচ্ছে, সেখানে নয় পাওয়া যাবে, কিন্তু যদি হয়তো পুকুর ভেসে গেছে, তার পাড়ে হয়তো রাস্তা বা আল রয়েছে, অথবা উঁচু চাষের জমি, সেগুলোই খুঁজলে মাছটা সহজে পাওয়া যায়। কারণ মাছটা নড়তে থাকে, লাইটে বোঝা যায়। জলের মধ্যে তো আইডিয়া করে ধরা যাবে না, জলের মধ্যে সাপও থাকতে পারে, তাই না? ওই সময় দাদু বলছে যে, তাহলে একটা কাজ কর, তোরা সবাই মিলে আমার সাথে চল। হালদার বলে মানে একজন জমিদার টাইপের একজন মানে ছিল, এখন তারা কেউই নেই, তাদের বংশের কেউ নেই, সবাই মারা গেছে, হালদার পরিবারটাই নেই। হ্যাঁ, তো যাই হোক, ওই হালদার বলে একজন ছিল, যেখানে ওদের বাগান বাড়ি ছিল, খোলা বাগান বাড়ি। তখন তো চুরি টুরি অত হতো না, লোক কম। এখন তো মানুষে মানে একটা বাড়িতে যদি পেয়ারা গাছও থাকে, বাড়ি টাড়ি একদম চারপাশে পাঁচিল টাচিল তুলে দিয়ে যাতে একটা পেয়ারা কেউ না খেতে পারে। আগে মানুষের মনে তো হিংসা ছিল না, হিংসা বৃদ্ধিটা ছিল না। তো সেখানে দাঁড়িয়ে বলছে যে, কি করা যাবে, চল হালদারদের জমিতে যাই। কারণ ওদের যে পুকুরটা, জোড়া পুকুর, একসাথে জোড়া পুকুর, আর পাশে হচ্ছে উঁচু মাঠ রয়েছে, যেই মাঠে প্রচুর মাছ পাওয়া যাবে গেলে, কেন ওই মাঠ ভাসে না, এতটা উঁচু। তো বলছে চলো চলো। এবার বাচ্চা বয়স তো, সবাই খুব আনন্দ। এবার দাদু ভাবছে, 4টে মাছ পেয়েছি, বাচ্চাগুলো তো সাথে এসছে, এবার ছোট ছোট বাচ্চাগুলো, ওদেরকেও তো কিছু মাছ টাছ দিতে হবে। রাতের বেলা, তখন কটা বাজে, ওই 7:30-8টা। হ্যাঁ, রাতের বেলা বাচ্চাগুলোকে নিয়ে আসলাম, কিছু মাছ তো ওদেরও দিতে হবে। এবার 4টে মাছ কি করে কাকে দেব? এবার ওদেরকে যদি বলি কালকে খাবি, তাও তো ভাত রান্না করলে যদি মাছ রান্না করে খাওয়াই, তাও তো 4টে মাছে হবে না, কারণ 7 জন বাড়ির লোকজন আছে, মানে দাদুর বাড়ির কথা। দাদু ভাবছে যে না, আর কটা যেন ভগবান মাছ পাই। সবাইকে বলছে, এই তোরা ভগবানকে ডাক, যে যার ভগবানকে ডাক। কেন আমাদের ওখানে সবাই যে হিন্দু ঘরের ছেলে ছিল এরকমও না, মুসলিম আমার বন্ধুও ছিল, পলাশ ভাই বলছে। দাদু বলছে, যে যা ঠাকুরকে ডাকতে ডাকতে চল, যেন আমরা অনেক মাছ পাই। হালদারদের জোড়া পুকুর ওইখানে গেছে যেতে। ও মা, মাঠের মধ্যে এইদিকে মাছ, ওদিকে মাছ, ওদিকে মাছ, ওই বললাম জোড়া পুকুর, মানে সে পুকুর না, মানে ঝিল মনে হয়, বিশাল বড়, দুটো একসঙ্গে জোড়া। তার মধ্যে হচ্ছে উঁচু ঢিপি, আর ওই যে মাঠ, উঁচু মাঠ, ওই মাঠে পটল চাষ হয়, ওই মাঠে ধানও চাষ হয়, মানে ধারে ধারে লাগানো হয়। ওই মাঠ হেভি উঁচু মাঠ। আর ওই মাঠের মধ্যে মানে সারা রাত যদি কেউ মাছ ধরে, মোটামুটি 8-9 কিলো তো কই মাছ পেয়ে যাবে, এত মাছ। তার মধ্যে শুধু তো ওই পুকুরের না, আশেপাশে তো গ্রামে আগে কি ছিল, আগে গ্রামে গাছগাছালি, জংলা, বিল, নদী নালা বেশি ছিল। এখন তো পুকুর, তারপরে গাছপালা কেটে সব বড় বড় ইমারতি বাড়ি, শপিং মল এসব হচ্ছে। এখন তো আর ওসব নেই, আর আগে তো এসব ছিল না কিছু। বলছে দাদু যে, এত মাছ, তোরা মাছ তোল। এবার দাদু কি করলো, দাদু বলছে রাতের বেলা ব্যাগ নিয়ে আসেনি ওরা, মানে কৌতূহলবশত, দাদুও তো ওদের নিয়ে অনেক, মানে সেই কবে মাছ ধরেছেন উনি, আর বয়স হয়ে গেছে, সব নাতিপুতিদের নিয়ে এসছে। বলছে দাদু
লুঙ্গি খুলে দেয়। দাদুর ভিতরে একটা প্যান্ট ছিল, হাফ প্যান্ট। দাদু লুঙ্গি খুলে বলছে লুঙ্গির মধ্যে যত মাছ, এবার মাছগুলো নেবে কি করে? এত মাছ ওরা নেবে কি করে? অনেক মাছ ধরেছে তো, 4টে মাছ আগে কোমরে গামছা ছিল, গামছায় বেঁধেছে। এবার এত মাছ, এবার দাদু বলছে লুঙ্গির মধ্যে নে, তোরা তো সব আমার নাতি, তোদের সামনে আমার কি আছে, প্যান্ট তো পরে আছি, রাতের অন্ধকারে ওর ওই লুঙ্গির মধ্যে ভর্তি করে সে এরকম পোটলা করে, সে এরকম মনে হচ্ছে আম পেড়ে নিয়ে আসছে, এরকম পোটলা মাছ নেয়, কিলবিল কিলবিল করছে। সেই মাছ নিতে নিতে হঠাৎ ওই যখন হ্যাচাকের লাইটটা, মানে ওরা তো ঘুরতে 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 কি হয়, মাছটা, আমি বারবার বলি যে মাছের নেশা হচ্ছে মারাত্মক নেশা, খুব বাজে নেশা মাছ ধরার। এবং কি করে ঘুরতে 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 না ওই চলে গেছে অন্যদিকে। এবার দাদু আর 6টা বাচ্চা, পলাশ ভাই তার 5টা বন্ধু, দাদু পলাশ ভাই, মানে 7জন। এবার ওরা না চারিদিকে চলে গেছে। এবার দাদু যখন ওই মাছ ধরতে ধরতে আবেগে, বাচ্চাদের সাথে মানুষ বাচ্চা হয়ে যায় না, ঘুরতে 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 যখন একদম আম বাগানের ওই দিকটা চলে গেছে, মানে জোড়া পুকুরের শেষ প্রান্তে, তখন দেখছে হ্যাচাকের ওই লাইটে, মানে দাদুর থেকে আমি বলছি আমার গা কাটা দিচ্ছে, আমার গা কাটা দিচ্ছে। একটু ভালো করে দেখো, জুম করে, এই দেখো, এখানটা দেখো, এখানটা দেখো, দেখেছো? দাদু দেখছে যে দাদুর থেকে 5 থেকে 6 হাত দূরে কেউ দাঁড়িয়ে আছে। দাদু দেখছে, দাদু তো নিচু হয়ে মাছ তুলছে, অনেক মাছ, মাটির ভিতর কাদার ভিতর হাত দিয়ে দিয়ে দেখে দেখে মাছ তুলছে। দাদু হট করে ওই হ্যাচাক, এক হাতে হ্যাচাক আর এক হাতে কাদা এরম করে করছে, পেলে পারে ওদের ডাকছে, আসছে, আর নিজে তুলছে, কোনোটা ধরছে। দাদু তো অভিজ্ঞ, ধরতে পারে, তুলতে পারে, মাথাটা চেপে দেখছে কিছু একটা দাঁড়িয়ে আছে। দাদু এটা দেখা মাত্রই দাদু বুঝে যায় যে রাতের অন্ধকারে এটা কোনো মানুষ না। দাদুর তো অনেক অভিজ্ঞতা আছে না, এটা মানুষ না। দাদু ওই পাটা দেখে দাদু কিন্তু আর মুখের দিকে তাকায়নি। দাদু ওরকমই যেন না দেখার ভান করে ওই মাটি খুঁড়তে খুঁড়তে, মাটি ঘুরতে ঘুরতে এক হাতে হ্যাচাক নিয়ে আস্তে আস্তে পেছন করে ওর দিকে পেছন ফিরতে ফিরতে দাদু কিন্তু ওদের কাছে এসে পৌঁছায়, যেখানে ওরা 6জন এলোমেলো হয়ে মাছ ধরছে। এসে তখন পলাশ, সুবল, বিটু, এরকম 4 বন্ধুদের নাম ছিল, তখন ওদেরকে ডাকে, সব নাতিদের, বলছে বাবা তোরা সব কাছে আয়। তখন ওরা বলছে কি হয়েছে দাদু? বলছে চল, যা মাছ ধরেছি অনেক, নাহলে যেই মাছ ধরেছি সেই মাছও নিয়ে বাড়ি ফিরতে পারবো না, সোজা এখান থেকে বেরিয়ে চল। এবার ওরা বলছে ঠিক আছে দাদু। কেউ আর কোনো উচ্চবাচ্য করেনি, দাদুর মুখ দেখে ওরা বুঝতে পেরেছে যে একটা কিছুতে দাদু আতঙ্কিত আছে, ভয় পাচ্ছে। তখন দাদু সাথে সাথে ওদেরকে নিয়ে ওই হালদারের যে জোড়া পুকুর, ওখান থেকে অনেক বাড়ির রাস্তায় চলে আসে গ্রামে। এসে ওরা তো অন্য গ্রামে চলে গেছিলো, ওদের গ্রামে প্রথমে খুঁজছিল। যখন বাড়ির কাছে আসে তখন পলাশ ভাই বলছে যে দাদু তুমি হঠাৎ, আরও মাছ ছিল, তুলতে পারতাম, এখন তো বেশি রাত মনে হয়নি দাদু, তুমি চলে আসলে কেন? বলছে চল বাড়িতে চল বলবো। ও সবাইকে নিয়ে বাড়িতে আসে, সবাইকে চান করায়, চান করিয়ে মাছগুলোকে নিয়ে এসে বলছে গিন্নি, মানে পলাশ ভাইয়ের দিদাকে বলছে গিন্নি ছুরি নাও, ছুরি বা বটি গরম করে মাছগুলো ভালো করে শ্যাক দাও। ওরা দাঁড়িয়ে দেখছে, সব স্নান টান করেছে, বাড়ির পাশে পুকুর থেকে সব ঝাপাই ঝুপাই ঝুড়ে চলে এসছে জ্যোৎস্নার আলো। বলছে যে তোরা যা বাড়িতে, যে যার জামা প্যান্ট খুলে, ভিজা জামা প্যান্ট রেখে শরীর খারাপ করবে, তোরা আয়, এখন খাবি না কালকে সকালে খাবি? সবাই বলছে না এত রাতে আর খাবো না, কালকে সকালবেলা খাবো। দাদু বলছে তাহলে একটা কাজ কর, মাটির একটা কুয়ো আছে, ওই মাটির কুয়োর মধ্যে মাছগুলোকে সব ছ্যাঁক দিয়ে ভরে রাখি। মাছগুলো তখন জীবিত রয়েছে, কোনো রকমে উপর দিকটি ছ্যাঁক ছ্যাঁক দিয়ে মাছগুলোকে মাটির ওই ইয়েতে জাগিয়ে রাখলো সকালের জন্য। তো এবার ওরা ছিল, ওরা তখন বাড়ি চলে যায় সব বন্ধুগুলো। পলাশ ভাই বলছে দাদু কি হয়েছে, তুমি ওরম করে চলে আসলে? তখন বলছে হালদারদের জোড়া পুকুরের ওখানে যখন আমি আম বাগানের দিকে, একদম পুকুরের একদম কন্যার বরাবর আম বাগান রয়েছে বিশাল বড়, ওই হালদারদেরই আম বাগান, যখন আমি ওই দিকে চলে যাই
তখন আমি একজনের পা দেখতে পাই, যেই পাটা একটা মানুষের তুলনায় অনেক বড়, আর পায়ের পাতাটা সামনের দিকে না, পেছন দিকে বেঁকানো। পায়ের পাতাটা পেছন দিকে বেঁকানো, পাটা রোগা টিংটিঙে সরু সরু পা, আর পায়ের যে পাতা এরকম ছড়ানো। তো এটা তো আমরা জানি যে শাকচিন্নি বা পেতনি যারা হয় অ্যাকচুয়ালি তাদের কিন্তু পায়ের এই ইয়েটা আমাদের যেন সামনে ওদের এরকম বেঁকানো হয়, এরকম হয়। তো আমি এটা দেখেছি। এবার দাদু এর আগেও অনেক সময় অনেক ওই হালদারদের পুকুরে, জোড়া পুকুরের ঘটনা আগেও জানে, দাদু আগেও শুনেছে, দাদুর কাছে অজানা কিছু না। তবে ওই বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছিল দাদু, সবাই বলেছে চল, দাদু গেছে। তো ওইটা দেখেই চলে আসে, কারণ যদি থাকতো হয়তো সে, হতে পারে দাদুর থেকে বড় কথা এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল, দাদুর তো সব নাতির মতো, কারোর ক্ষতি হয়ে যেতে পারতো, বা ওই মাছ হয়তো বাড়িয়ে আনতে পারতো না, মাছের জন্য হয়তো ওদের প্রাণটা চলে যেত। দাদু বেগতিক দেখে ওদের নিয়ে ওখান থেকে চলে আসে। এই দুটো ঘটনা পলাশ ভাই আমাকে শেয়ার করে। পলাশ ভাইয়ের কিন্তু এখন বর্তমান বয়স অনেক, পলাশ ভাইয়ের নিজের ছেলেরও বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছো? তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার চলো কমেন্টে তোমাদের নামটা পড়বো। আমার তো দারুণ লেগেছে। তোমাদের কমেন্টের নামগুলো বলার আগে একটা ছোট্ট করে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের শোনা কথায় কিন্তু ঘটনা মাঝে মাঝে আসবে, সাবস্ক্রাইব করে রেখো, চোখ রেখো। আর আরেকটি কথা বলি, যারা আমাকে ফেসবুক আইডিতে যারা ফলো করতে চাও, ওখানে কিন্তু আমি অনেক নতুন নতুন টিপস শেয়ার করি, তোমরা করতে পারো। শোনা কথা, আমি এখানে স্ক্রিনশটটা তোমাদের পারলে দিয়ে দেবো, মনে থাকে না, বারবার বলি। আর হ্যাঁ, সবাইকে বলবে একটা করে কিন্তু হাইপ করে দেবে, অবশ্যই কিন্তু হাইপ করে দেবে। যেখানে লাইক শেয়ারের যেখানে অপশান রয়েছে আমাদের, সেখানে কিন্তু হাইপ অপশানটা থাকে, হাইপ করে দেবে। হাইপ হচ্ছে মাত্র একটা নাম্বার, ঠিক আছে? তো চলো, প্রথম আমাদের কমেন্ট করেছে প্রদীপ দাস, তারপরে কমেন্ট করেছে শম্পা মিত্র, বনানী কর্মকার, কিষাণু মান্না, সৈনী রয়, সুনিতা চন্দ্র, বৌমুনি রান্নাঘর, তারপর মমি ভট্টাচার্যি, তারপর পাপ্পু দে, চৈতালি রয়, তারপর কমেন্ট করেছে পুষ্প দত্ত, তারপরে আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই কমেন্ট করেছে, তারপরে সুপর্ণা মিত্র কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো রূপা ব্যানার্জি। রূপা বলেছো দিদিভাই আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই, কি করে করব একটু বলবে? আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে, আমি আর একবার বলেও দিচ্ছি 9088336183। অনলি ফর হোয়াটসঅ্যাপ, কেউ কল করবে না, কল করলে কিন্তু পাবে না, আগে থেকে বলে দিচ্ছি। কারণ এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের ফোন, এখানে কল করলে তোমরাও জানো যে কোনো মতে কল ঢুকবে না। তোমাদের কমেন্টের নামগুলো বলে দিলাম। অবশ্য বেশি বেশি কমেন্ট করতে থাকো, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ি। আর ঘটনা আমাদের আসতেই থাকবে। বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা, শুভরাত্রি।